দেশটা কখনোই এক রঙের ছিল না। একই মানচিত্রে দুটো সকাল ছিল। একটা ভাঙাচোরা খুপড়ি হোটেলে এক কাপ চায়, আরেকটা কাচের দেয়ালে মোড়ানো যেখানে সূর্য ঢোকে এসপ্রেসোর সুবাসে। একদিকে বেঁচে থাকার সমীকরণ, অন্যদিকে জীবনযাত্রার নম্বর স্কেল। অথচ দুটো সকালই দাবি করে এটাই বাংলাদেশ। হয়তো ঠিকই, প্রতিশ্রুতির বিপরীতে এই দেশ তো বৈষম্যের এক দীর্ঘ মহাসড়ক। এখন যেখানে যাচ্ছি সেটা একটা চর, আর যে শব্দ নিয়ে যাচ্ছি ইশতেহার, সেটা সেখানে ধুধু বালুচর। এই যেমন রহিম, বয়স 14 বছর। পেছনে যারা বসে একই বয়সী, ওদের হাতে বই। রহিমের হাতেও তো সেই অক্ষর থাকবার কথা ছিল, কিন্তু কলমের বদলে চাবুক কেন তার হাতে? এবার উত্তরবঙ্গের রংপুরের ষাটোর্ধ্ব তমিজউদ্দিনের কথা বলি। দেশ চমকালেও তার বয়সী দু চোখে ব্যথা। সারা শরীরে সুখের বদলে ভর করেছে অসুখ। কিন্তু চিকিৎসার দামটা কেন তার বেঁচে থাকার দরদটা বোঝে না। আর গাইবান্ধার মিতালি রানী, এই বয়সেও চুলা সামলিয়ে মাঠে কোদালও ধরতে হয় তাকে। জমিতে ভাত বুনলেও হাবাতে পেটে কেন ক্ষুধার অনিশ্চয়তায় মোচড় দিয়ে ওঠে। প্ল্যাটফর্মটায় কেন ঘর বাড়ি? প্রশ্নের উত্তর জানা নেই লালমনিরহাটের স্টেশনে বসে থাকা লতিফনের। তবে শীতটা বেশ কাঁপাচ্ছে। পাতলা ফিনফিনে শাড়িটা কেন পাচ্ছে না কম্বলের ওম ও উষ্ণতা? এই যে রহিমের চাবুক, তা কি চপেটাঘাত করে দেশকে, কিংবা তমিজউদ্দিনের জীর্ণ শীর্ণ স্বাস্থ্য, অথবা মিতালি রানীর ক্ষুধার্ত পেট আর শীতে জর্জরিত লতিফনের তালি দেয়া শাড়ি? এগুলো কি কেবলই নিয়তি, নাকি বাংলাদেশের খাখা জমিন? এই যে মৌলিক অধিকার, বিপরীতে মানুষের হাহাকার। 54 বছরের এমন অসাধারণ বৈষম্যকেই রাজনীতির সাধারণ ভাষায় আমরা বলি নির্বাচনী ইশতেহার। জীবন হয়তোবা রেললাইনের মতো সমান্তরাল নয়, তবে বৈষম্য 54 বছরের এই বাংলাদেশে রেললাইনের মতোই সমান্তরাল। শুরুতেই যে গল্পগুলো দেখলাম মানুষের মৌলিক চাহিদার, মৌলিক অধিকারের, সেই গল্পগুলো আপনার আবেগকে খানিকটা হলেও আপ্লুত করেছে। তবে এবার ঠিক একই গল্পে আপনার বিবেককে আঘাত নয়, কিছুটা করাঘাত করতে চাই। এবার তবে আলপথ ধরে হাঁটি, গুপ্তমণি চর থেকে গুলশান ঘুরে আসি। মানুষের জীবনের নাগরদোলায় চেপে দেখে আসি বৈষম্যের ধারাপাত ইশতেহার থেকে কত কিলোমিটার দূরে। গুলশানে যখন 1 কাঠা জমির দাম আকাশ ছোঁয়া, আলিশান দালান কোঠা,
গুপ্তমণিতে চর মানুষের লড়াই তখন কেবল এক টুকরো মাথা গোজার ঠাঁই খোঁজা। যখন ট্যাবে কিংবা ল্যাপটপে গুলশানের প্রজন্ম স্বপ্ন আঁকে ইংলিশ মিডিয়ামের এসিতে, শহরের স্টেশনে চরের ভবিষ্যৎ তখন বেঁচে থাকার বর্ণমালা খোঁজে ভিক্ষার বাটিতে। গুলশানে যখন চেকআপের জন্য মানুষ সিঙ্গাপুর ব্যাংকক যায়, চরের কোনো জীবন তখন ইশতেহারের পাতায় 1% একটা ছোট্ট ডট হয়ে হারিয়ে যায়। খেটে খাওয়া কাদামাটির গুপ্তমণি যখন ঘুমাতে যায় গায়ে ঘামের নোনতা স্বাদে, গুলশান তখন পার্সোনালিটির ঘ্রাণ খোঁজে পারফিউমের আড়ালে। যদিও 54 বছর আগে চেহারা সুরতে পাহাড় সমান পার্থক্য ছিল না গুপ্তমণি আর গুলশানে, যা এখন আকাশ আর পাতাল দূরত্বের বৈষম্যে। শতাংশের হিসেবে যা প্রায় 200 গুণ। এখানে গুলশান কিংবা গুপ্তমণি নিছক উদাহরণ হলেও 56,000 বর্গমাইলে চরাঞ্চলের ভাগ্যটা এমনই সুদূর পরাহত। গুলশানের উন্নয়ন আর উত্তরবঙ্গের মঙ্গা, এই দুই ছবির মাঝখানে সেতু বন্ধন হওয়ার কথা ছিল ইশতেহারের। কিন্তু মানুষের মৌলিক অধিকার যদি হয়ে ওঠে শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার হাতিয়ার, তখন বুঝতে হবে রাষ্ট্র আসলে তার সবচেয়ে বড় ইশতেহারটাই ভুলুণ্ঠিত করেছে। সর্বপ্রকার ভাঙড়ি মালামাল কেনা হয়। গামলা ভাঙ্গা, বদনা ভাঙ্গা, রড ভাঙ্গা, কন্টেনার ভাঙ্গা, দড়ি ভাঙ্গা সহ সর্বপ্রকার ভাঙড়ি মালামাল কেনা হয়। ভাঙড়ি নিয়ে আমরা যে চানা দেই, খেলনা দেই, যা আছে ফোটা টোটা এগুলো আমরা এগুলো দেই, নতুন জিনিস দেই। ইশতেহারও ভাঙড়ি জিনিস হয়ে গেছে, ওগুলো দিয়ে কিছু কাম আর হয় না। মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই শব্দগুলো এখন যেন ইশতেহারের পাতায় সাজানো মৃত লাশের মতো। এগুলোকে নিয়ে প্রতি নির্বাচনে মেকআপ করা হয়, নতুন আতর লাগানো হয়, তারপর জনতার মঞ্চে শুইয়ে দেয়া হয়। এটা হলো চিত্র জগতের ভিলেনেরা যা করে এ নিয়ে তারা তাই করে। আপনার বয়স কত আর এই বয়সে কি পাইছেন আর কি পান নাই? এখন মরে গেলে শ্মশানে পাবো আর কি। ওখানে তিল তুলসী হর্তকি দিয়া আমার ছেলে মুখ আগুন করে চলে আসবে, ওইটাই পাও না। আর কপালে যুক্ত না। অথচ উত্তরবঙ্গের মানুষ জানে ইশতেহার মানে তাদের জন্য কোনো কলকারখানা নয়, বরং ঢাকার বস্তিতে রিক্সা চালানোর জন্য আরও কিছু নতুন জনশক্তি তৈরি করা। নির্বাচনে জয় হওয়ার জন্য কাদাতে নামে, কামলার সাথে ভাত খায়, অনেক সময় কামলার অনেক সহযোগিতা করে। আসলে নির্বাচন শেষ হয়ে গেলে তখন আর কামলার সাথে পাওয়া যায় না, তখন পাওয়া যায় আমলাদের সাথে। ইশতেহার এখন আর কোনো দায়বদ্ধতার দলিল নয়, বরং এটি জনগণের সাথে করা প্রতারণা, যেখানে প্রতিশ্রুতি দেয়া হয় আকাশ ছোঁয়ার, কিন্তু মাটির মানুষের পা রাখার জায়গাটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়। অনেকের কাছে ইশতেহার তাই কেবল ভোটের আগে পাওয়া এক প্যাকেট বিরিয়ানি, যার মেয়াদ মেরে কেটে 4 ঘন্টা। খোঁজ খবর এই যে যতক্ষণ পর্যন্ত আপনার ভোটটা আছে ততক্ষণ পর্যন্ত আপনার দাম আছে। ভোটটা দিয়ে খালি হাটের ভেতরে যা ঢোকেন যে আমি ভোট দিয়ে আসলাম, কাক দেছেন সেটা দেখার বিষয় নাই। কই তোর সাথে আর বেশি ফেলা পারা যাবার না, কারণ তুই ভোট দিয়ে ফেলাছিস। ভোট যদি হয়ে গেল, যদি তোমরা বাড়ির যান কয়ে বলে আজকে না কালকে এসেন, যদি একটা সাওয়ার আপনার লেখাপড়ার কাগজপাতি ধরে যাই তাহলে 100 টাকা দাও, তোমার একটা লেখাপড়ার কাগজের সই দিয়ে দিই। তাছাড়া হবে না মা, তাছাড়া আমরা এখন কোথায় দিই? আমারও তো পেট আছে, উমার পেটের থেকে আমার পেট কিন্তু কম ছোট, উমার পেট বড়। লেখাপড়া তো বাবারই, লেখাপড়াই তো আসল। আমি তার মূর্খ পোলাপান খোয়া যাব না, বুঝছেন? লেখাপড়া আঙ্গুর কষ্ট হয়। মনে তো চায় যে টাকা পয়সা হলে কামের মধ্যে বাড়ি করি, বুঝছেন? তা আল্লাহ আঙ্গুর তৌফিক দেয় না, অতটুকু আমরা যাইতেও পারি। পরিসংখ্যানের ময়নাতদন্ত করলে দেখা যায় গুলশানে যখন জীবনযাত্রার মান ইউরোপকে টেক্কা দিতে চায়,
তখন রংপুর, কুড়িগ্রাম বা লালমনিরহাটের কোনো এক চর এলাকায় ৫৪% মানুষ বাস করে দারিদ্র্য সীমার নিচে। ইস্তেহার আমাদের কাছে প্রতিশ্রুতি, এবং নির্বাচনে যখন ইস্তেহার আসে তখন আমরা বুঝি যে এটা রাজনৈতিক ওই দলের কি কি প্রতিশ্রুতি আছে সেগুলোর একটি সমষ্টি, যা নির্বাচন শেষে আর বাস্তবায়ন করা হবে না। সামগ্রিকভাবে আপনার কাছে জানতে চাই যে ৫৪ বছরের বাংলাদেশে ইশতেহার আসলে কোনো ধরনের কোনো প্রভাব রাখতে পেরেছে কিনা? দুটো ব্যাপার ঘটে। একটা হচ্ছে যখন ইস্তেহার দেওয়া হয়, সেই ইস্তেহার দেওয়ার পর সেই ইস্তেহারের আলোকে যে দীর্ঘ বক্তৃতা, দীর্ঘ বয়ান থাকে, নির্বাচন হয়ে যাওয়ার পর আমরা আসলে অতীতে কাউকেই দেখি নাই যারা সেই ইস্তেহার ধরে ধরে ধারাবাহিকভাবে তার কাজকে এগিয়ে নেয়। এটা আমরা দেখি নাই। এটা আমাদের ৫৪ বছরের যে ইতিহাস বাংলাদেশের, এই ৫৪ বছরের ইতিহাসের আসলে সকল ক্ষেত্রেই ইস্তেহার লঙ্ঘিত হয়েছে, সকল ক্ষেত্রে। গবেষণার তথ্য বলছে গেল ৫ দশকে সার্বিক জিডিপি বাড়লেও উত্তরবঙ্গের নির্দিষ্ট কিছু পকেটে দারিদ্র্যের হার এখনও জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। ৫৪ বছর আগে যে মানুষটি দুবেলা ভাতের নিশ্চয়তা চেয়েছিল, ২০২৬ সালেও তার উত্তরসূরি সেই একই ইশতেহারের পাতা উল্টে ভাতের নিশ্চয়তা খুঁজছে। ২০২৪ সালের জুলাই পর্যন্ত আমরা দেখি বাংলাদেশের সেই বৈষম্য ভয়াবহ রকমের বেড়েছে। অর্থাৎ বিত্তহীনের সঙ্গে যদি আমি বলি উচ্চবিত্তের, আমি যদি একজন সাধারণ মানুষের সঙ্গে একজন পুঁজিবাদীর, একজন আমলার সঙ্গে একজন সাধারণ নাগরিকের, একজন পুলিশের সঙ্গে একজন সেবাগ্রহীতার, সকল দিক থেকে একটা দূরত্ব তৈরি করা হয়েছে। অর্থাৎ দীর্ঘদিনে শুধু বৈষম্যটা বেড়েছে। যে দেশে মৌলিক অধিকার এখনো ইশতেহারের প্রধান আকর্ষণ হিসেবে থাকে, বুঝতে হবে সে দেশ ৫৪ বছর ধরে স্থবির হয়ে আছে। স্বাধীনতার অর্ধশতক পরও যদি বলতে হয় কেউ না খেয়ে থাকবে না, তবে সেই ইশতেহার জাতির জন্য গৌরবের নাকি লজ্জার? কংক্রিটের উন্নয়ন আর কতটাই বা ছুঁতে পারে রক্ত মাংসের মানুষকে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইশতেহার এখন অনেকটাই যেন আনুষ্ঠানিকতা, প্রোটোকল, ফর্মালিটি, কিংবা কখনো কখনো ক্ষমতার বিজ্ঞাপন। ১৯৭৩ পুনর্গঠন বিশুদ্ধ স্বপ্ন, ১৯৯১ গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা, ২০০১ স্থিতি বনাম সংঘর্ষ, ২০০৮ উন্নয়ন, ডিজিটালাইজেশন, টার্গেট মিডল ক্লাস, ২০১৪ নির্বাচন ব্যবস্থাপনা বনাম অংশগ্রহণের সংকট, ২০১৮ মেগা প্রকল্প, প্রযুক্তি, জেনারেশন জেড ইমেজ, ২০২৪ বৈশ্বিক অর্থনীতি, ডায়াসপোরা, দারিদ্র্য কমানো, সমৃদ্ধির ভাষা। ৫৪ বছরে উন্নয়ন দৃশ্যমান হয়েছে, কিন্তু ন্যায্যতা হয়নি। জিডিপি বেড়েছে, কিন্তু হ্যাপিনেস ইন্ডেক্স সেইভাবে বাড়েনি। বিদেশে শ্রম বেড়েছে, দেশে ডিগনিটি কমেছে। শহর বড় হয়েছে, কিন্তু মানুষ হয়েছে ছোট। শিক্ষা বাড়লেও চাকরি হয়নি সমান, হাসপাতাল বাড়লেও চিকিৎসা হয়নি সমান, বাজার রঙিন হলেও ক্রেতা হয়নি সমান। এখানে উন্নয়ন হয়েছে দেশের, কিন্তু উন্নয়ন হয়নি মানুষের। আর তাই তো অসমতার উচ্চতা অর্থনীতির গ্রাফে নয়, মানুষের ঘাড়ে স্পষ্ট। কিন্তু কেন? রাষ্ট্র কি তবে ভুলে গেছে নির্বাচন ক্ষমতা নয়, দায়িত্ব? শোনা, এরা তো এগুলা খালি তো যেগুলা কয় এটা তো করে না বাবা। এখন আমার সাথে রাগ করিয়া লাভ কি হয়? যে সামনে তো দিলে না, পাতারত গেলে গেলবারি, সামনে এলে ফিরে সালাম আলকি দেওয়া নাগে। ভোট দিয়ে নেতা করছি, তোমার সালাম না দিলে ফির তো মন খারাপ করে। বিশ্লেষকদের মতে ইশতেহার ব্যর্থ হওয়ার কারণগুলো রাজনৈতিকের চেয়েও কাঠামোগত।
ইশতেহার ছিল স্লোগান, ছিল না পরিকল্পনা। লক্ষ্য ছিল 5 বছর, ছিল না ভবিষ্যৎ। প্রতিশ্রুতি ছিল ভোট সচল, রাষ্ট্র সতর্ক নয়। বাজেট ছিল অদৃশ্য, হিসাব ছিল অনাথ। নাগরিক ছিল দর্শক, দুর্নীতির সিস্টেম নয় ইকোসিস্টেম। উন্নয়ন ছিল একটি মিডিয়া প্রোডাক্ট, আর বৈষম্য রাজনৈতিক টুল। যদি আমরা সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করি, তাহলে বৈষম্য দূরীকরণের ইশতেহার যেমন প্রয়োজন আছে, সেই ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রেও আরেকটা ইশতেহারেই একটা উল্লেখ থাকতে হবে যে আমরা আমাদের ঘোষণাসমূহ বাস্তবায়ন করব। ইশতেহার বাস্তবায়নের ইশতেহারও আমরা চাই। 54 বছরের রাষ্ট্র, 12টির বেশি নির্বাচন, ডজনের বেশি ইশতেহার, হাজারো প্রতিশ্রুতি। ভাগ করলে হয়তোবা আদতে বাংলাদেশের প্রেক্ষাপটে ইশতেহারের 2টা সংস্করণ মিলবে। একটা স্লোগানের ইশতেহার, আবেগে চলে, যেতে ভুলে যায়। আরেকটা চুক্তির ইশতেহার, দায়িত্বে চলে, বাস্তবায়ন করে, পরিবর্তন আনে। বাংলাদেশ 54 বছরে প্রথমটার অভাব দেখেনি, আর দ্বিতীয়টার সেভাবে সূচনা। বিশ্লেষকদের মতে ইশতেহারের প্রতিশ্রুতি মাপা যায় 5 সূচকে: বাজেট সংযোগ, সময়সীমা, বাস্তবায়ন সূচক, আঞ্চলিক এক্সেস, ফলাফল। কিন্তু যেখানে প্রতিশ্রুতি নেই চুক্তিতে, সেখানে গণতন্ত্র যায় রীতিতে, রাষ্ট্র যায় অভ্যাসে, আর নাগরিকে হেঁটে যায় প্রত্যাশায়। আপনি বেঁচে থাকার লড়াই, 3 বেলা খেয়ে পড়ার লড়াই, একটুখানি স্বাস্থ্যসেবা পাওয়ার লড়াই, একটুখানি প্রাথমিক তথা সরকারি প্রাথমিক বিদ্যালয় বা অন্য কোথাও পড়ার যে লড়াই, সেটাকে আপনি গুরুত্ব দিলেন না। না দিয়ে আপনি লড়াইটা করলেন যাদের জীবন ভালো চলে, তাদেরই জীবন কি করে আরেকটু ভালো চলতে পারে তাদের জন্য। এটি রাজনীতির ব্যর্থতার এক বিশাল দলিল। আসন্ন নির্বাচনে আপনার হাতে যে ইশতেহারটি আসবে, সেটি পড়ার আগে একবার ভাবুন আপনার পাতিল থেকে কতটুকু ক্ষুধা দূর হয়েছে, একটা চাকরির জন্য কয়টা চপ্পল ক্ষয় হয়েছে, কয়টা মেধার সার্টিফিকেট কোটার কাছে হেরেছে, কত রাত পকেটের শূন্যতা ঢাকতে মিথ্যে হাসি হেসেছেন, চিকিৎসার অভাবে স্বজনের মৃত্যু দেখেছেন, কতবার অভিশাপ দিয়েছেন নিজের নাগরিক পরিচয়কে। যদি উত্তর না হয়, তবে বুঝে নিন আপনি আবার একটি নতুন মোড়কে পুরনো মিথ্যার মুখোমুখি দাঁড়িয়ে আছেন। ইশতেহারে উত্তরবঙ্গের হতদরিদ্র মানুষটি এখানে কেবল একটি ভোট হিসেবে গণ্য হয়, নাগরিক হিসেবে নয়। তবে কেন প্রতি 5 বছর পর পর এই শব্দের মহড়া? কারণ রাষ্ট্র জানে মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে স্বপ্ন দেখিয়ে রাখা খুব সহজ এবং খুব সস্তা। এটি এমন এক মরীচিকা যা মরুভূমির তৃষ্ণার্ত মানুষকে পানি দেখায় ঠিকই, কেবল তৃষ্ণা মেটায় না। ইশতেহার ছিল রাষ্ট্রের আয়না, কিন্তু আয়নাটি বহু বছর ধরেই ছবি দেখায় অর্ধেক। আসলে উন্নয়নের রংমহল যতটা চকমকে ছিল, মত প্রকাশের করিডোরটা ছিল ঠিক ততটাই সরু। বিবেক কি এবারও চুপ থাকবে? ইশতেহার কবে বিবেকবান হবে? শেষ প্রশ্ন তাই সহজ। রাষ্ট্র কি কংক্রিটের শহর বানাবে নাকি মানুষের ভবিষ্যৎ? রাষ্ট্র কি প্রতিশ্রুতি লিখবে নাকি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে? আর এই দেশ শুধুই কি কাগজে এগোবে নাকি মানুষের জীবনেও?